জনগণের রায় নিয়ে আগামী দিনে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, তাই দেশের মানুষের বিএনপির প্রতি প্রত্যাশাও বেশি। ড্যাবের সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে দেশের মানুষ ভালো পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী দলের সহযোগী এই সংগঠনের কাউন্সিলরের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রতি মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতেরও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। প্রত্যেকটি মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। সকলে মিলে চেষ্টা করি, নিশ্চয়ই আমরা একটি প্রক্রিয়ার সুন্দর, ভালো, অ্যাকাউন্টেবল একটি প্রক্রিয়ার শুরু আমরা করতে পারব। অন্য পেশার মতো চিকিৎসকদেরও জবাবদিহিতার মানসিকতা দেশের মানুষের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যেকটি মানুষকে জবাবদিহি করতে হয়, যে যেই অবস্থানেই আছেন না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা আছে। রাজনৈতিক দলের মধ্যেও জবাবদিহিতা এবং গণতন্ত্র চর্চা জনপ্রত্যাশা মন্তব্য করে বিএনপি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করবে বলেও জানান তারেক রহমান। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সম্পূর্ণভাবে একটি দলের ভিতরে সেই প্রক্রিয়াটি এখনো চালু হয়ে উঠেনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে। সবাইকে তারেক রহমানের বক্তব্যে প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে এবং আমরা সেটা পারবো। এবারই প্রথমবারের মতো কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে ড্যাবের নেতৃত্ব। সম্মেলনে মহাসচিব সহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জাতীয় জীবনে সেই কাজটা হয়েছে। দীর্ঘ বছরগুলোতে আমরা কোনো সুষ্ঠু নির্বাচন পাইনি। হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। মাহবুবি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নির্বাচনী দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলে মনে করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা শীর্ষক এক বিতর্কে কথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকারের ভিত্তি ও নৈতিকতা কিছুটা দুর্বল। প্রধান উপদেষ্টার কথা ও কার্যক্রমে কিছুটা হতাশা প্রকাশ পেয়েছে। কেউ কেউ বলছেন যে সব দল বলতে আওয়ামী লীগের যারা লেসপেন্সার ছিল তাদের কথাও বলা হচ্ছে। এখন আওয়ামী লীগের যারা লেসপেন্সার ছিল বা আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, আমরা তো বেশিরভাগ লোকদেরকে দেখতে পাচ্ছি তারা গণহত্যার সাথে জড়িত। আমরা তো দেখতে পাচ্ছি তারা এই দেশ থেকে পালিয়ে গেছেন। আমরা তো দেখতে পাচ্ছি বাংলাদেশে অফিস না করে তারা কলকাতায় অফিস করছেন। তো তাদের তো বাংলাদেশে ইলেকশন করবেন কিভাবে? তাদের তো সামনে কলকাতায় ইলেকশন করতে হবে। বাংলাদেশে ইলেকশন করার তো তাদের আর কোনো স্কোপ নেই। ঠিক আছে, কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, আপনারা ছোট একটা কারণ দেখেন, ছাত্র দলের কমিটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর আগে ছাত্র শিবিরের কমিটি হয়েছে বা ছাত্র শিবিরের কমিটি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখছি এক দল আরেক দলের দিকে আঙ্গুল তুলছেন কি বলে, যে ওদের দলে কমিটিতে ফ্যাসিস্টের লোকেরা ঢুকেছে। ছাত্রলীগের কোন কমিটির কোন সদস্য ঢুকেছে সেটাকে পর্যন্ত ছাত্ররা রেসিস্ট করছে। তাহলে নির্বাচন করা তো পরের কথা, একটা কমিটিতে ঢুকতে পর্যন্ত জনগণ তাদেরকে এগ্রি করছে না। তাহলে আওয়ামী লীগকে আপনি কিভাবে ভোটের অধিকার দিবেন? জাতীয় পার্টি বা তাদের লেসপেন্সার যারা আছে 14 দল, তাদেরকে আপনি কিভাবে ইলেকট্রাল জায়গায় তাদেরকে অ্যালাউ করবেন? কারণ জনগণ তাদের প্রতি যেভাবে ক্ষুব্ধ। পতিত ফ্যাসিস্টরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তারা বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিকভাবে বাণিজ্য হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা হয়েছিল বলেও মন্তব্য করেন সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি গঠনে বিভক্ত না হয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। বিভিন্ন জায়গায় বসবাস করতে পারে, ইন্টিগ্রেট করতে পারি নাই, তারা যদি আজকে আমাদের বাংলাদেশি আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি এবং আমরা সিটিজেন হিসেবে সবাইকে আমরা পরিচয় দেই এবং পরিচয় যেন আমরা নিতে পারি এবং এটাকে যেন ধারণ করি। একমাত্র সেটাই হবে আমাদের মূল ভিত্তি, আমাদের ঐক্যই হবে আমাদের নেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূল শক্তি। এবং বর্তমানে যেই কথাগুলো আমরা বারবার বলি যে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নির্বাচন কাজে নিয়োজিত জনবল কোনো পক্ষের হয়ে কাজ করবে না। তিনি জনগণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবিলায় কমিশন কাজ করছে। এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিশ অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে। এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। এই যে মানুষকে যে কেন্দ্রমুখী করা, ভোটের কেন্দ্রমুখী করা, সবাইকে নিয়ে আসা, কেন্দ্রে নিয়ে আসা, এটাও একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সবচাইতে অস্ত্রের চাইতে মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে আমাদের এই যে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের জন্য। আসলে সত্যিকার আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমরা অত্যন্ত সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা জাতির কাছে অঙ্গীকার করেছে। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান। গ্রেফতাররা হলেন কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন, গ্রেফতারকৃত সবাই ছিনতাই সহ বিভিন্ন মামলার আসামি, তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এফোর্ট দিয়ে সকলকেই, একজন আসামি ছাড়া সকলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রত্যেকেরই ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত। সার্বক্ষণিক একটি জায়গায় যখন 4 লক্ষ লোক যাওয়া আসা করে, সেখানে যে পরিমাণ ডেপ্লয় থাকার কথা, যে পরিমাণ ডেপ্লয় দেওয়ার কথা, সেই সক্ষমতা গাজীপুর মেট্রোপলিটনের পুলিশের নেই। এটি আমাদের ব্যর্থতা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় অন্যতম আসামি স্বাধীন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর র্যাব 1-এর কোম্পানি কমান্ডার এসপি KMA মামুন খান চিশতি। তিনি বলেন, চক্রের নারী সদস্য বাদশা নামের এক ব্যক্তিকে বিরক্ত করছিল, তাই বাদশা সেই নারীকে আঘাত করে। এ ঘটনার পর চক্রের বাকি সদস্যরা বাদশাকে ছুরি নিয়ে দৌড়াতে থাকে। বিষয়টি দেখে ভিডিও করছিল তুহিন। চক্রের সদস্যরা ভিডিও করা দেখে ফেলায় তার উপর হামলা করে। গাজীপুরের সাংবাদিক কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি। এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দর্শক, গাজীপুর থেকে এ বিষয়ে আরও তথ্য জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার পরে ঠিক 24 ঘন্টার পরেই কিন্তু তার যে হত্যাকারী আসামি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। আমি এই মুহূর্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে রয়েছি। গতকাল রাতভর
গাজীপুর মেট্রোপলিটন পুলিশে অভিযান চালিয়ে গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে এই হত্যাকারী যারা তুহিনকে নির্মমভাবে হত্যা করেছে তাদের কিন্তু গ্রেফতার করেছে। 7 জন আসামি এই মুহূর্তে গ্রেফতার রয়েছে, এর মধ্যে একজনকে র্যাব 1 গ্রেফতার করেছে। আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানাই, দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার যিনি ব্রিফিং করে জানিয়েছেন যে সিসি ফুটেজ এবং আসামির যে বক্তব্য, অর্থাৎ এখানে একটি হানি ট্র্যাপের মাধ্যমে ভিকটিমকে ভিকটিমাইজ করার যে ভিডিও সেটি ধারণ করার সময় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের উপর কিন্তু ক্ষিপ্ত হয় আসামিরা এবং তারপরে তার উপরে কিন্তু উপর্যুপরি আঘাতের ফলে তার কিন্তু মৃত্যু হয়, এমনটি জানিয়েছেন মেট্রোপলিটন কমিশনার। এবং তিনি যেমনটি জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের চার্জশিট দিয়ে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এখন পর্যন্ত যারা এই মামলার আসামি তাদেরকে গ্রেফতার করে এবং তাদেরকে দ্রুত সময়ে একটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে মেট্রোপলিটন কমিশনার জানান। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গতরাত 2টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এমনটা জানান তিনি। এর আগে ঢাবির সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এদিন রাত 12টার পর কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করেন মাস্টারদা সূর্য সেন হল, মুহসিন হল, রোকেয়া হল সহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। পরবর্তী উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাত 2টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। তিনি জানান, গত বছরের 17 জুলাই হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 17 তারিখের সিদ্ধান্ত অনুযায়ী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি নিয়ন্ত্রিত থাকবে এবং সেটি হল প্রশাসন যেভাবে চাইবে সেভাবে হবে। হল পলিটিক্সের ব্যাপারে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, এ নিয়ে 3 বার বললাম যে হল পলিটিক্স 17 তারিখের একই কাঠামোতে বন্ধ থাকবে, সেটা তোমরা এটা এগ্রি। জুলাইয়ে হল পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই সমঝোতা বহাল থাকবে। যে সংগঠনগুলোর কথা বলা হয়েছে তাদের সাথেও আমাদের কথা বলতে হবে। আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার। গত সপ্তাহে যেখানে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকায়, শনিবার তা বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে কাঁচামরিচের বাজারে একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে 50 থেকে 60 টাকা। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। স্বস্তির বাজারে আবারও অস্থিরতা, বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। কেজিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। প্রকারভেদে কোথাও প্রতি কেজি পেঁয়াজে গুনতে হচ্ছে 90 টাকা। গত মাসেই 240 টাকা করে নিলাম 5 কেজি, আর আজকে নিলাম 350 টাকা। মিডলম্যান যারা আছে তারাই এই দামটা কৃত্রিমভাবে বাড়াচ্ছে। পেঁয়াজের দামে হঠাৎ এই ঊর্ধ্বমুখীতে বিপাকে পড়েছে ভোক্তারা। কেন পেঁয়াজের লাগামহীন এমন মূল্যবৃদ্ধির পিছনে নানান যুক্তি খুচরা ব্যবসায়ীদের। কাওরান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানেন না মূল্যবৃদ্ধির কারণ, এর পিছনে বৃষ্টিকে দুষছেন তারা। গৃহস্থরা দাম বেশি যায়, আমাদের খরিদ করতে হয় বেশি দামে, বিক্রিও করতে হয় বেশি দামে। গৃহস্থরা কম দামে বিক্রি করলে আমরা কম দামে বিক্রি করবো। পেঁয়াজের বাজার আপনার ঊর্ধ্বগতি অনেক, পার কেজিতে আপনার 20 থেকে 22 টাকা বাইরে গেছে। আমদানি কম, বাজার বাড়ছে, আমদানি বেশি হইব, বাজার কমে যাবো। অন্যদিকে ঝাঁজ বাড়াচ্ছে কাঁচামরিচের বাজার। কয়েকদিন থেকেই কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। একদিনের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা অবধি। আমরা 180 টাকা 160 টাকা বিক্রি করছি, আজকে আমরা 160 টাকা 180 টাকা কিনছি, আমাদের 200 টাকা বিক্রি করতে হয়েছে। দেশি মরিচ একদম কম, এই কারণে দাম বেশি। মূল্যবৃদ্ধির কারণ না জানলেও এর পেছনে নানান যুক্তি ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি বাড়ানোর দরকার বলে মত ব্যবসায়ীদের। বর্ষাকাল, মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে, যার ফলে এখন দাম বেশি। মরিচের এখন তো সিজন নাই, এখন মরিচের বর্ষার কারণে গাছ মরে গেছে, এই কারণে দামটা বেশি। সরকার আমদানি করুক, আমদানি করলে দেখা গেছে বাজার নিয়ন্ত্রণে থাকো, আমদানি না করলে বাজার নিয়ন্ত্রণে থাকো না, 100 টাকা পার হয়ে যাবো। এদিকে বাজার ব্যবস্থাপনায় আবারও সিন্ডিকেটের অভিযোগ, মনিটরিং জোরদারের দাবি ভোক্তাদের। তদারকিত নাই, কালকে যা ইচ্ছা খুশি মতো পারা। শিমুল খান,
মাই টিভি, ঢাকা। গাজীপুরে 2 উপজেলার চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন সংস্কার না হয় এখন তা পরিণত হয়েছে মরণ ফাঁদে। উঠে গিয়েছে কার্পেটিং, বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশায় সড়কটিতে প্রতিদিন চলাচল করছে 10 গ্রামের কয়েক হাজার মানুষ। সড়কটি শিগগিরই সংস্কারের আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। গাজীপুর প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন মিফতা গালিব। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি বাঘের বাজার থেকে শ্রীপুর উপজেলার ইজ্জতপুর বাজার হয়ে 10 গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তাটি। ব্যস্ত এই সড়কের দুপাশে রয়েছে সরকারি বেসরকারি মিলে প্রায় 10টি শিক্ষা প্রতিষ্ঠান ও ছোট বড় 5টি বাজার। দীর্ঘদিন ধরে চলাচলের মাধ্যম রাস্তাটির সংস্কার না হয় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সড়কের এমন বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। আপনার ভাঙ্গা এবং গাড়ি চলাচলের জন্য এবং জনসাধারণের চলাচলের জন্য খুবই সমস্যা হয়, যার কারণে প্রতিনিয়ত গাড়ি এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইতেছে। বেশিরভাগ স্থানেই উঠে গিয়েছে কার্পেটিং, বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। গাড়ি চালাইতে খুব কষ্ট হয়, কারণ গাড়ি উল্টা যায়, খারাপ হয়ে গেছে রাস্তা, আগে যাওয়ার মতন কোনো ভাব নাই। শীঘ্রই জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। রাস্তা দুটির নাম বলেন দেখি। মেম্বার বাড়ি থেকে ইজ্জতপুর। মেম্বার বাড়ি থেকে ইজ্জতপুর, শ্রীপুরে না? আচ্ছা ঠিক আছে, কোনো পদক্ষেপ নেওয়া যায় না। প্রশাসনের পদক্ষেপে অতি দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। কাঠ ও বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে আসছিল বগুড়ার সোনাতলার প্রায় 20টি গ্রামের মানুষ। বর্তমানে বৃষ্টির পানিতে বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ওই পথ ধরে চলাচলকারীরা। বাঁশের সাঁকোর পরিবর্তে বাঙালি নদীর এপার থেকে ওপার পর্যন্ত রশি টানিয়ে নৌকায় উঠিয়ে রশি ধরে পারাপার করতে হচ্ছে হাজারো মানুষকে। প্রতিনিয়ত নৌকা উল্টে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। প্রতিনিধি কামরুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন আফজাল হোসেন। বগুড়া সোনাতলা উপজেলার জোড়াগাছা গ্রামের পাশে বাঙালি নদীর ওপর দীর্ঘদিনেও নির্মাণ হয়নি সেতু। স্থানীয় বাসিন্দা ও পারাপার হওয়া ওই পথের মানুষ নিজস্ব অর্থায়নে তৈরি করেছিল একটি বাঁশের সাঁকো। বৃষ্টির পানিতে বাঁশের সাঁকোটি ভেঙে পড়ায় চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী। তাই চলাচলের জন্য এখন একমাত্র ভরসা রশি টানা নৌকা। বাসের ব্রিজ তো ভেঙে গেছে, এখন নৌকোত পার হওয়া হয় অনেক কষ্টই। ব্রিজটা হলে খুব ভালো সুবিধা এই এলাকার মানুষের। যাতায়াতের অসুবিধা হয়, আসতে অনেক কষ্ট হয়। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হচ্ছে ব্যবসায়ী, অসুস্থ রোগী এবং স্কুল পড়ুয়া কোমলমতি শিশুরা। যে কোনো মুহূর্তেই নৌকা উল্টে প্রাণহানির আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। কৃষিপণ্য পরিবহন করতেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। অচিরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রোগী হঠাৎ অসুস্থ হলো, ওই আর ঘাট দিয়ে গিয়ে ঘুরে নিয়ে চলে যায়। এখানে যদি একটা ব্রিজ হতো তাহলে মনে করেন এলাকার মানুষের জন্য খুব উপকার। যাতায়াত করাতে আমার অনেক প্রবলেম হয়, এখানে একটা সেতু হলে আমার মনে হচ্ছে অনেক উপকার হবে। সাধারণ মানুষের এই চরম দুর্দশা নিয়ে কথা বলতে সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে কয়েকবার গেলেও তিনি কোনো সাড়া দেননি, আমলেই নেননি হাজারো মানুষের দুর্ভোগের বিষয়টি। আফজাল হোসেন, মাই টিভি।